পরিমণির বাসায় আমি মার্চের 5 তারিখে আমি ওর বাসায় জয়েন দিই কাজে। ওর বাসায় এরকম অ্যাভেলেবেল গৃহকর্মী নির্যাতিত হয়েছে সামান্য ডিম বাজির জন্য, কুসন দিয়ে হাতে দাগ মারছে। তারপরে হচ্ছে গৃহকর্মীর বেতন দেয় না, আমাকে এইভাবে মারছে যা পায়ে পর্যন্ত ধরছি। একটা মানুষ কখন পায়ে পড়ে যে আপু আমাকে একটু হসপিটালে নিয়ে যান। ওর নেশাগর অবস্থায় ওর যে কখন কোথায় ঘুমায় ওইটাই তো নিজে জানে না। উনি যে বারের যে মানে মদ নিয়ে যে ধরা খাইছিল, উনি কি তখন স্বীকার করছিল? ক্লাবে গিয়ে বাংচুর করে 999 ফোন দিয়ে পুলিশ আইনা তারপরে ওনারা সিসি ফুটেজ দেখায়, এগুলা কি উনি স্বীকার করছিল? স্বীকার করে নাই। তাহলে কিভাবে ওনারা ভাবে যে মানে আমাকে নির্যাতন করে উনি স্বীকার করবে? আমি তো সাধারণ একটা গৃহকর্মী। পরিমণি তাকে নির্যাতন করছে, তাকে যেই পরিমাণ কাজ করার কথা বলে আসলে নিয়োগ দেওয়া হয়েছিল সেই পরিমাণ কাজের বদলে তাকে অতিরিক্ত কাজ করা লাগতো। এমনকি রাত্রেবেলাও মদ্যপান করে পরিমণি তাকে আদেশ করতো বিভিন্ন সময় ঘুম থেকে উঠাইয়া যে রান্না করো। পরবর্তীতে তাকে মারধর করে নির্যাতন করে বাসা থেকে বের করে দেয়। পরিমণির বাসায় আমি 2025 মার্চের 5 তারিখে আমি ওর বাসায় আর কি জয়েন দিই কাজে। ওর বাসায় যে কাজ করার কথা আমাকে বলে নেওয়া হয়েছিল, আসলে ওই কাজ করানো হয় নাই। আর বাসার পুরা কাজ করতে হয়। আর বাচ্চা একটার কথা বলে নিছে, বাচ্চা 2টা দেখতে হয়। আর উনি সবসময় গালিগালাজ করতো, মেকআপ রুম থেকে মদ খেয়ে আইসা সারা রাত সজাগ থাকা হতো। একটা মানুষ তো নির্দিষ্ট একটা ঘুমানোর টাইম আছে, খাবারের টাইম আছে, মানে প্রতিটা মানুষেরই একটা। কিন্তু ওনার বাসায় কোনো এরকম সিস্টেম ছিল না। রাতে 3টা বাজে যদি ঘুমানো যায়, 4টা বাজে উঠে বলে ডিমবাজি করে দাও। আর ওনার বাসার তো কাজ সবসময় আছে আর কি। সে নির্যাতনটা করছে হচ্ছে কি ছোট বাচ্চাটাকে দুধ খাবার নিয়ে আর কি, দুধ দেওয়ার জন্য। মানে বাজারে লিস্ট করতেছিলাম আমি, তারপরে বলছে যে বাচ্চাটাকে খাবার দেওয়ার জন্য। কিন্তু বাচ্চাটাকে উনি আমাকে বলছে যে সলিড খাবার 2 ঘন্টা পর পর দেওয়ার জন্য, আর দিনে 1 থেকে 2 বার দুধ দেওয়ার জন্য। তাহলে সলিড খাবার দিছি আমি, বাচ্চাটাকে 2 ঘন্টা হয় নাই এখনো, তো 2 ঘন্টা হইতে আরো বাকি আছে, 25 মিনিট কি 20 মিনিট বাকি আছে। তাহলে উনি যে সৌরভ নামে যে লোকটা ছিল, উনি এসে আমাকে বলতেছে বাচ্চাটাকে সলিড খাবার দেওয়ার জন্য। আমি বলছি ভাইয়া 2 ঘন্টা তো হয় নাই, তাহলে আমি 2 ঘন্টা পরে 25 হইলে আমি সলিড খাবারটা দিব আর কি। পরে 2 ঘন্টা হয় না দেখে আমি একটু দুধ দেওয়ার জন্য এসে দুধ দিতেছি। ওই আমার কথা শুনে আইসা মেকআপ রুম থেকে বকে বকে আসতেছে। কি দেশ মানে অশৃঙ্খল ভাষা, আমি কোনো কথা বলি না, উনি অশৃঙ্খল ভাষায় গালিগালাজ করতেছে। আমি বলার মধ্যে এতটুকুই বলছি যে আপু আমি তো বাচ্চাটাকে দুধ দিতেছি, আগে যে রাখতো উনি এভাবে দুধ দিত। তখন বলে মানে বিশ্রী ভাষাতে বলে বাচ্চাকে এটা তো না আমার। তখন আমি বলছি বাচ্চা তো এটা আপনারই, আমার কেন হবে? বলে কি সাথে সাথে করস বলে আমাকে তাফরানো শুরু করছে। এভাবে 20 থেকে 25 মিনিট হবে। আমি নিচে পড়ছি উঠছি, এরকম ভাবে আর কি নির্যাতিত করছে। আমি হাসপাতালে ভর্তি হই নাই, আমি কর্মীটোলা গেছি। কর্মীটোলা যাওয়ার পরে ওইখান থেকে আমাকে বলছে যে ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য, ভর্তি হওয়ার জন্য। তখন আমার পাশে কেউ ছিল না, লোক ছিল না, যার কারণে আমি ভর্তি হইতে পারি নাই। ওর বাসায় এরকম অ্যাভেলেবেল গৃহকর্মী নির্যাতিত হয়েছে সামান্য ডিম বাজির জন্য, কুসন দিয়ে হাতে দাগ মারছে। তারপরে হচ্ছে গৃহকর্মীর বেতন দেয় না। দেখেন একটা গৃহকর্মী, ওদের কাছে হয়তো টাকার মূল্য থাকতে পারে না, আমাদের কাছে 1000 টাকায় 100 কোটি টাকার সমতুল্য। কারণ ওদের মতো তো আমাদের ইনকাম নেই, মানে আমাদের নাই, আমরা পাওনা টাকা আমরা কাজ করে খাই। উনি 1 মাস 2 মাস কাজ করে টাকা দেয় না, বের করে দেয়। 15 দিন 20 দিন কাজ করে টাকা দেয় না, বের করে দেয়। কোনো না কোনো একটা অজুহাত দেখায় আর কি। আমি কোনো টাকা পাবো না, না ওই সময় টাকা বাকি ছিল না। এর 27 তারিখে আমাকে বেতন দিয়ে দিছিল। আমি জানি না কারোটা কেউ ভয় পায় কি না। কারণ হচ্ছে কি আমার থেকে আমি এটাই বলবো যে হ্যাঁ, প্রতিটা গৃহকর্মীরই রুখে দাঁড়ানোর দরকার, যে না আমি আমার থেকে প্রতিবাদ করে যাই। ইনশাল্লাহ কেউ যদি সত্যের পথ নিয়ে, সত্য কথা নিয়ে প্রতিবাদ করে, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল পাবে। আমাকে এইভাবে মারছে যা পায়ে পর্যন্ত ধরছি। একটা মানুষ কখন পায়ে পড়ে যে আপু আমাকে একটু হসপিটালে নিয়ে যান। ওনার যে আরেকটা কাজের লোক ছিল, ওনাকেও বলছি যে বৃষ্টি আপু আমি পায়ে পড়ে আপনাকে বলেন যে আমাকে একটু হসপিটালে নিয়ে যান। মামলায় জিততে পারবো বলতে কি যে মামলায় তো আমি এখন পর্যন্ত আমি যে সিসি ফুটেজটা বলতেছি, এখন পর্যন্ত সিসি ফুটেজই উদ্ধার করতে পারতেছে না। তার জন্য আমি কিভাবে বলবো যে আমি বিচারটা সঠিক পাবো? আসলে ওইটা হচ্ছে যে ওর নেশাগর অবস্থায় ওর যে কখন কোথায় ঘুমায় ওইটাই তো নিজে জানে না। ও তো একটা মানসিক রুগী বলাই যায়। আমাকে ফোন দেয় না, উনি তো বলছে, স্পষ্টভাবেই বলছে যে ওনার বড় বড় লোক আছে, আমি কিছু করতে পারবো না, আর টাকা আছে, ওনার লোক আছে। উনি তো এটা স্পষ্টভাবেই বলছে যে ওনার ক্ষমতা আছে।
উনি যে বারের যে মানে মদ নিয়ে যে ধরা খাইছিল, উনি কি তখন স্বীকার করছিল যে না আমি এটা আনছি বাসায় কি নিয়ে আসছি, মানে এগুলা স্বীকার করছিল? ওই যে ক্লাবে গিয়ে বাংচুর করে 999-এ ফোন দিয়ে পুলিশ আইনা তারপরে ওনারা সিসি ফুটেজ দেখায়, এগুলা কি উনি স্বীকার করছিল? স্বীকার করে নাই। তাহলে কিভাবে ওনারা ভাবে যে মানে আমাকে নির্যাতন করে উনি স্বীকার করবে? আমি তো সাধারণ একটা গৃহকর্মী। ও সবসময় নেশাগ্রস্ত থাকতো। অন্য গৃহকর্মীকে মারছে, যে সামান্য ডিমবাজি নিয়ে কুসন দিয়ে দাগ মারছে। এই যে একজন কথা বলছে তো ক্যামেরাতে, আর ওনারা বলে নাই কি কারণে বলবো, উনি এই মেয়েটা 3 মাসের বেতনও দেয় না, একজনকে বের করে দিছে। তারপরে ওই আরেকজনের 15 দিনের বেতন দেয় নাই, বের করে দিছে। এই যে শিরিন নামে মেয়েটা, ওনাকে বের করে দিছে। আর ও যদি এতই ভালো থাকতো তাহলে কি এত মানুষ না, ভাবলাম আমি খারাপ, তাহলে এত মানুষ কেন ও বের করে দিছে? আর ওর বাসায় ও যদি এতই ভালো থাকতো, এত সেলিব্রিটি, এত ভালো মানুষ, তাহলে ওর বাসায় কেন লোক থাকে না? আর ওর মতো কি নায়িকা নাই বাংলাদেশে কি নায়িকা কম? তাহলে ওর কেন এত সমস্যা? এটা আলহামদুলিল্লাহ লাখো শুক্রিয়া আল্লাহর কাছে যে আইনজীবীরা যথেষ্ট পরিমাণ, যেটা মানে আমি পাইছি এটা নিয়ে হ্যাপি, যে আইনজীবীরা যে দেখছে যে এটা গৃহকর্মে যে এর আগে যে হয়ে আসছে সেগুলো দেখেই তো, বিবেচনা করেই তো দেখছি। আমি শেষ চাই বলতে কি, আইন যেটুকু আগায় নিয়ে যায় আমি তো সেটুকু, আইনের বিরুদ্ধে তো আর বলা যাবে না। তবে আমি আইনকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে বলছি, আইনের প্রতি আমার দীর্ঘ শ্রদ্ধা, যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো। মানে আমি চাচ্ছি যে আমার মতো যে যারা আছে গৃহকর্মী, যে ওরা যাতে নির্যাতিত না হয়। কারণ আমার চেয়ে আরও বয়স বেশি, 50 বছর 60 বছর ওনারাও কাজ করতেছে। উনি আমার মার বয়সী, ওনাকে যদি একটা ধাক্কা দেওয়া হয়, ওনাদের টাকার মানে ক্ষমতার জুড়ে ধাক্কা দেওয়া হয়, এইগুলা যাতে না হয় আর কি। আর সে যদি এটা যদি মনে হয় যে বাচ্চাকে আমি নির্যাতন করছি, বাচ্চাকে আমি ওইটা করছি, বাচ্চাকে এটা করছি, এই ধরনের যদি কথা বলে থাকে, তাহলে পুরা 1 মাস আমি যতদিন ছিলাম, যত ঘন্টা ওর বাসায় ছিলাম, যত সেকেন্ড যত মিনিট ছিলাম, সে সিসি ফুটেজ দেখাইতে পারে, কোনো সমস্যা নেই। আসলে বিগত 17/4/25 তারিখে পরিমণির যে গৃহকর্মী পিঙ্কি আক্তার, তাকে নির্যাতনের জন্য বিজ্ঞ সিএমএম সাহেবের আদালত ঢাকাতে সিআর মামলা নম্বর এই যে 298/25 যে মামলাটার কথা আপনি বলতেছেন, এটা দায়ের করছিলেন। দায়ের করার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই তদন্তের আমাদের আদেশ দেন। এই মামলাটা করার 5 দিন পরেই পরিমণি কি করলেন, বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল ঢাকাতে আরেকটা মামলা দায়ের করলেন। আপনার এই বাদী যে পিঙ্কি আক্তার এবং তার সাথে আরো 4 জনকে আসামি করে উনি কি করলেন, সাইবার ট্রাইব্যুনালে মামলা করলেন সাইবার আইনে। এই যে মামলাটা করছেন বিগত 8/7/25 তারিখে বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল এই মামলাটা কি করলেন, খারিজ করে দিয়েছেন। যেহেতু খারিজ করেছেন, একই সাথে সকল আসামি অব্যাহতি পেয়ে গেছে। এবং আমাদের বিশ্বাস আছে বাংলাদেশের আইন আদালতের প্রতি, আমরা আশাবাদী যে আমরা সুবিচার পাবো, ইনশাল্লাহ ন্যায় বিচার হবে। এই পিঙ্কি আক্তারের যে অভিযোগটা ছিল সেটা ছিল পরিমণি তাকে নির্যাতন করছে এবং তাকে যেই পরিমাণ কাজ করার কথা বলে আসলে নিয়োগ দেওয়া হয়েছিল কাদের এজেন্সি থেকে, সেই পরিমাণ কাজের বদলে তাকে অতিরিক্ত কাজ করা লাগতো। এমনকি রাত্রেবেলাও মদ্যপান করে পরিমণি তাকে আদেশ করতো বিভিন্ন সময় ঘুম থেকে উঠাইয়া যে রান্না করো, এই করো, সে করো, সব ধরনের কাজ করাই নিত। কিন্তু শুধুমাত্র একটা বাচ্চার দেখাশোনার কথা বলে তাকে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে মারধর করে নির্যাতন করে বাসা থেকে বের করে দেয়। এটা নিয়ে মূলত মামলাটা। আসলে আমরা বিভিন্ন গৃহকর্মীর সাথে কথা বলেছি, তারা আসলে অভিযোগ দিয়েছে এবং পুলিশের কাছে আমরা একজনের সাক্ষ্য প্রদান করাইছি, কিন্তু সবাই আসলে সামনে আসতে সাহস পাচ্ছে না। এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা আর কি। এটা পিবিআই তদন্ত প্রতিবেদনের জন্য আছে, তদন্ত প্রতিবেদন আসলে এটা শুনানির জন্য নির্ধারিত তারিখে শুনানি হবে।